কি হয়েছে তোমার? রাতে খেতে বসে সালাড দেখা জিজ্ঞেস করলো। কিছু না, উত্তর প্রত্যাশা মাফিক ছিল। সালাড খাবার খেতে খেতে হাত থামিয়ে তাকে দেখলো। কোনো দুশ্চিন্তা নেই, পরিবারকে মিস করছিলাম, ব্যাস। সে মিথ্যা বলল। এটি একমাত্র উপায় যার মাধ্যমে সে প্রসঙ্গ নিজে থেকে অন্যদিকে নিয়ে যেতে পারে। সালাড তাকে ঘাটাঘাটি করলো না। ইমামা মাঝে মাঝেই এমন চিন্তিত হয়ে পড়ে, আর সালাড তাকে মানানোর চেষ্টা করে। আজও সেটাই হলো। রাতের খাবার খেয়ে সালার কাজ করতে স্টাডি রুমে চলে গেল। ইমামা ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমাতে পারল না। আবারও সব কিছু সিনেমার মতো তার চোখে পর্দায় ভাসতে লাগলো। অনেকক্ষণ সে অন্ধকারে বিছানায় চিত হয়ে শুয়ে ছাদের দিকে এলোপাতাড়ি দৃষ্টি ফেলে ফেলে কাটালো। এত সময় কেটেছে বুঝতেই পারছে না। তার চিন্তায় ধারাবাহিকতা ভাঙল দরজা খোলার শব্দে। সালার ঘুমানোর জন্য সর্বোচ্চ নীরবতায় দরজা খুলে ভেতরে এসেছিল। তারপর দরজা বন্ধ করে লাইট না জ্বালিয়ে ওভাবে সতর্ক পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। ইমামা চোখ বন্ধ করে ফেলল। ঘুম এখনও চোখ থেকে সহস্রপ্ল মাইল দূরে। সালা কাপড় পাল্টে ঘুমানোর জন্য বিছানায় এসে শুয়ে পড়ল। ইমামার দিকে পাশ ফিরে বলল, তুমি এখনও জেগে আছো? সে তার কোমরের চারপাশে সালারের বাহুবন্ধন টের পেল। তুমি কীভাবে বুঝে যাও? সে খানিক বিরক্ত হয়ে উঠল। জানি না কিভাবে, ব্যাস বুঝে যাই। সমস্যা কি? এক মুহূর্তের জন্য তার মনে চাইল জালালের সাথে তার দেখা হওয়ার কথা তাকে বলে দিতে, কিন্তু পর মুহূর্তে তার মাথা থেকে ঝেড়ে ফেলল। এই সমস্ত ঘটনায় বলার মতো কিছুই নেই, এমন কিছু যা সবার কাছে আপত্তিকর মনে হতে পারে। সে সালারকেও বোঝাতে পারবে না যে জালাল কোন কোন কথায় সে কষ্ট পেয়েছে। তাহলে বলেই কি লাভ? কিছু না, ব্যাস আমি একটু ডিপ্রেসড, এই জন্যই তো বলেছিলাম বাইরে চলো। সারা এখন তার বাহুতে ঘুম পাড়ানো ভঙ্গিতে হাত বোলাচ্ছে। আমি ঠিক আছি এখন। ইমামা ছোট বাচ্চার মতো তার বুকে মুখ গুজে ফেলল। সালার তার মাথায় চুমো এঁকে পিঠে আদরে চাপড় দিয়ে লাগলো। ইমামার মন বিষণ্ণ হয়ে উঠল। তার জীবনে যদি জালাল হোসেন নামে কোনো অধ্যায় না আসতো, তাহলে কতই না ভালো হতো। সেই মানুষটির সাথে অনেক ভালো থাকতে পারত। এই মুহূর্তে যে মানুষটির বুকে মুখ গুজে সে অতীত খুঁজতে ব্যস্ত, জীবনের গতিপথে ওসব লোক কেন আসে যারা আমাদের ভাগ্যে নেই? কপালে না থাকলে তারা পায়ের কাটা হয়ে যায় কেন? জালালের সাথে হওয়া এই সাক্ষাৎ নিছক এক ঘটনাচক্র ছিল। এমন এক ঘটনাচক্র যার পুনরাবৃত্তি সে চায় না। সে ভাবতেও পারেনি ওই ঘটনাচক্রের সাক্ষাৎ তার জীবনের ভয়ঙ্কর প্রভাব নিয়ে ধেয়ে আসবে। মাস কিংবা বছর পর নয়, বরং অল্প কিছুদিন পরই। দুদিন পরের কথা, তারা একটি ডিনার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আজ এখানে এসেছে। সালা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছে। হুট করে পেছন থেকে পরিচিত গলায় হ্যালো শব্দটি শুনতে পেল। ইমামা ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর আর নড়তে পারল না। ইনি মিস্টার ফারুক। তিনি উষ্ণ আন্তরিকতার সঙ্গে সালারের সাথে কথা বলতে লাগলেন। আমার স্ত্রী। সালার এখন তার পরিচয় করিয়ে দিচ্ছে। পরিচয় করানোর প্রয়োজন নেই, আগেও ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ফারুক অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে বললেন। সালার খানিক হতভম্ব হয়ে ফারুকের দিকে তাকালো। আপনার আগেও সাক্ষাৎ হয়েছে ইমামার সাথে? বিলকুল, এই তো পরশুই তো দেখা হলো ওনার সাথে। ডাক্তার জালাল নাসরের সাথে তিনি লাঞ্চ করছিলেন। মূলত জালাল আমাদের ফ্যামিলি ডাক্তার। তিনি বললেন উনি তার পুরানো ক্লাসমেট, আর তিনি যখন আপনার ভিজিটিং কার্ড জালালকে দিলেন তখন বুঝতে পেরেছি উনি আপনার স্ত্রী। মিস্টার ফারুক অত্যন্ত প্রফুল্ল মনে বলে চললেন। আমি ও আমার মিসেস তো আপনাকে দাওয়াত করেছি, কিন্তু তিনি বলছিলেন ইদানিং আপনি খুব ব্যস্ত। মিস্টার ফারুক না ইমামার ধূসর চেহারার দিকে খেয়াল করলেন, আর না সালার প্রতিক্রিয়াহীন চেহারার দিকে। তিনি যা বলছেন সালার যেন তা বিশ্বাস হচ্ছে না, কিন্তু বিশ্বাস না করার জন্য তার কোনো কারণ নেই। তার কান যেন অবশ হয়ে যাচ্ছে। সে ঘাড় ফিরিয়ে বাম পাশে দাঁড়ানো ইমামার দিকে তাকানোর কষ্টটুকুও করল না। আপাতত সে তাকে দেখতে চাচ্ছে না। সে জালাল নাসরের সাথে দেখা করেছে। আর কবে থেকে?
মিস্টার ফারুকের কথা শুনতে শুনতে ইমামা শুষ্ক গলায় সালারের দিকে দৃষ্টি ফেরালো। দেখলো উদাসীনভাবে সে ফারুক কথা শুনছে। তার চেহারা প্রতিক্রিয়াহীন। ইমামা তার প্রতিক্রিয়াহীন চেহারা দেখে ভুল অনুমান করলো। আমি তাকে সব কিছু বলে দেব, সে আমার কথা বুঝবে। তার প্রতিক্রিয়াহীন চেহারা ইমামাকে অদ্ভুত এক সুধারণায় বশীভূত করে দিল। সে প্রাথমিক সন্দেহ থেকে বেরোতে লাগলো। পরশুই তাকে বলে দেওয়া উচিত ছিল আমার, তাহলে সে এখন এই লজ্জা পেত না। তার খানিক আফসোস অনুভূত হলো। ওখানে দাঁড়িয়ে মিস্টার ফারুকের কথা শুনতে শুনতে সালারের প্রতিক্রিয়াহীন মুখের দিকে তাকিয়ে সে ভুল অর্থ বের করেছে। আর কেনই বা এমন হবে না? কেননা বিয়ের পর সে এত মাস ধরে যে মানুষটির সাথে থাকছে, সে মানুষটি তার কোনো আবদার বায়না পূরণ না করে থাকেনি। সে কখনো তাকে এটা বুঝতে দেয়নি তার ওপর অসন্তুষ্ট, কিংবা তার কোনো ভুল সে ক্ষমা করতে পারবে না। জহির সাহেবের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে? সালার হঠাৎ প্রসঙ্গ পাল্টালো। এখানে এসেছি কি? হ্যাঁ, একটু আগে আপনার কথাই বলছিলেন। আসুন, আমি আপনাকে দেখা করিয়ে দিই। সালার ফারুককে নিয়ে এদিকে চলে গেল। ইমামা বুঝতে পারল না সালার প্রসঙ্গ পাল্টালো নাকি সত্যি কোনো জহির সাহেবের সাথে দেখা করাতে নিয়ে গেল। সালার ফিরে আর পুনরায় তার কাছে এলো না। ডিনার চলাকালীন সে পুরুষদের একটি দলের পাশে দাঁড়িয়ে রইল। ইমামা নিজেও পরিচিত কিছু মহিলাদের সাথে দাঁড়িয়ে রইল। এমনটাই প্রথম হচ্ছে। কোনো পার্টিতে এসে সে ইমামার কাছে একবারও আসেনি। তার চিন্তা হতে লাগলো, কিন্তু তার এখনও বিশ্বাস ব্যাপারটা সালার অত বড় করে দেখবে না। পার্টি শেষ করে আমন্ত্রণকারীদের থেকে বিদায় নিয়ে তারা হোটেলের লবিতে তাদের গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। ইমামা পুনরায় তার চেহারা পড়ার চেষ্টা করলো। তার চেহারা আগের মতোই প্রতিক্রিয়াহীন, কিন্তু এই নীরবতা ও গম্ভীরতা প্রচণ্ড অর্থবহ। ইমামা কথা শুরু করার কথা ভাবল, আর তখনই হোটেলের একজন পরিচালক তাদের গাড়ি প্রবেশপথে নিয়ে এলো। সালা ইমামাকে না ডেকেই গাড়ির দিকে চলে গেল। এ নিয়ে এখন আর তার কোনো সন্দেহ রইল না তার এই নীরবতা ও অবহেলার কারণ কি। গাড়িতে বসেও তার নীরবতা ওরকমই রইল। মেন রোডে গাড়ি আসার কয়েক মিনিট পর ইমামা এই দীর্ঘ নীরবতা ভাঙার চেষ্টা করল। তুমি আমার প্রতি অসন্তুষ্ট? উইল ইউ প্লিজ শাট আপ? দয়া করে চুপ থাকবে? ইমামা নিস্তব্ধ হয়ে গেল। এই মুহূর্তে আমি গাড়ি চালাতে চাই। তোমার বাজে কথা শুনতে চাই না। তার উপর সে চেঁচালো না, কিন্তু তার দৃষ্টি ও শীতল স্বরে যা ছিল তা ইমামাকে খুন করতে যথেষ্ট। এই প্রথম সে উপলব্ধি করল বিষয় এতটা সাধারণ নয় যতটা সে মনে করেছে। সে পুনরায় তাকে কিছু বলার সাহস করতে পারল না। এতগুলো মাস এই প্রথম সে তাকে এলোপাতাড়ি গাড়ি চালাতে দেখল। অ্যাপার্টমেন্টে প্রবেশ করে জ্যাকেটটা সে সোফার উপরে ছুঁড়ে ফেলে সোজা রান্নাঘরে চলে গেল। ইমামা বুঝেইল না সেও রান্নাঘরে যাবে নাকি বেডরুমে তার আসার অপেক্ষা করবে। চাদর খুলতে খুলতে কতক্ষণ সে অ্যাপার্টমেন্টের বাইরের দরজার সামনেই দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক এখন অবশ হতে লাগলো। এত মাস ধরে সে একজন প্রেমিক ও বন্ধুর সাথে থেকেছে, আজ প্রথম একজন স্বামীর সম্মুখীন হয়েছে। করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে জুতা খুলল। সালাদ তখন রান্নাঘর থেকে পানি গ্লাস নিয়ে ডাইনিং টেবিলে চেয়ারে এসে বসল। এখন তার পিঠ ইমামার দিকে। পানির গ্লাস খালি করে টেবিলে রেখে সে এখন তার গলা থেকে টাই খুলছে। ইমামা কিছুক্ষণ দাঁড়িয়ে তাকে দেখতে থাকলো, তারপরে এগিয়ে তার পাশে বসতেই যাচ্ছিল এমন সময় সালার চেয়ার ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। সালার, আমার কথা তো শোনো। এখন কি শোনার মতো কিছু বাকি আছে? তার প্রতি সালারের চোখে সে কখনো তুচ্ছতা দেখেনি, কিন্তু আজ দেখছে। আমাকে কথা বলার সুযোগ তো দাও। কথা? কিসের কথা? তুমি কি আমাকে এটা বলতে চাও যে তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের জন্য নিজের স্বামীকে ধোঁকা দেওয়া কেন আবশ্যক মনে করছো? ইমামার চোখে অশ্রু আসতে লাগলো। নাকি তুমি আমাকে বলবে যে তোমার এক্স বয়ফ্রেন্ডের কোনো বৈশিষ্ট্য তোমার স্বামীর মধ্যে নেই? সালার কথার আঘাতে তাকে খণ্ড বিখণ্ড করছে। তার চেয়ে ভালো এটাই তুমি আমাকে বলে দাও কবে থেকে তার সাথে দেখা করছো। ঘটনাক্রমে তার সাথে দেখা হয়ে গিয়েছিল কেবল একবার। সে ভারী গলায় কিছু বলার চেষ্টা করলো। সালার ডাইনিং টেবিলে সর্বশক্তি দিয়ে আঘাত করলো। স্টপ বি ফুলিং মি ওম্যান। আমাকে বোকা বানানো বন্ধ করো মহিলা।
সর্বশক্তি দিয়ে চিৎকার করলো সে। ইমামার কথা বন্ধ হয়ে গেল। তার হাত কাঁপতে লাগলো। তার ইউটোপিয়া স্বপ্নের জগৎ যেন ক্রমশই নিঃশেষ হয়ে যাচ্ছে। তুমি কি মনে করো আমি তোমাকে বিশ্বাস করব? আমার চোখে তুমি আজ তোমার সম্মান শেষ করে ফেলেছ। ইউ আর নাথিং বাট আ ব্লাডি টিচার। একজন জঘন্য প্রতারক ছাড়া তুমি আর কিছুই নও। বলতে বলতে সে ওখানে আর দাঁড়ালো না। বেডরুমে না গিয়ে সোজা স্টাডি রুমে চলে গেল। ইমামা যেন মুট করে তার হাতের কম্পন থামানোর চেষ্টা করলো। সালারের কথাগুলো তার কানে বারবার গুঞ্জরিত হতে লাগলো। এটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক, কিন্তু এর চেয়ে অধিক যন্ত্রণাদায়ক ছিল তার বিদ্ধকারী দৃষ্টি। বিষয়টা এত বড় নয় যতটা সালার বানিয়ে ফেলেছে, কিন্তু বিষয়টা এত ছোটও নয় যতটা সে মনে করছিল। সালার তার ও জালালের অতীত সম্পর্কে না জেনে থাকলে কখনোই কোনো ক্লাসমেটের সঙ্গে লাঞ্চ করার কারণে এত বিশৃঙ্খলার সৃষ্টি করতো না। কেননা গোরা রক্ষণশীল নয়। নিজে জালালের সাথে সাক্ষাতের কথা বলে দেওয়া উচিত ছিল তার। এখানে বসে পরন্ত অশ্রুর মতো নিজেকে তিরস্কার করছে ইমামা। তারপর উঠে বেডরুমে চলে এলো। ঘুমানোর তো প্রশ্নই ওঠে না। বিবশ মস্তিষ্ক ও জ্ঞানশূন্য চেতনা কেবল সালারের কথাগুলো মাথা থেকে বের করার চেষ্টা করছে। প্রশ্ন এই নয় যে সে তাকে ভুল বুঝেছে। প্রশ্ন হলো, এমনটা কেন হলো? সালারকে এমন অবিশ্বস্ত ভাবে, যেমনটা সে সালারের ব্যাপারে ভাবে। ইমামা সারা রাত জেগে রইল, কিন্তু সালার বেডরুমে এলো না। তার বিশ্বাস ছিল সকাল পর্যন্ত তার রাগ শেষ হলেও কমে যাবে অত্যন্ত। আর তখনই ইমামা তার সঙ্গে পুনরায় কথা বলতে চাচ্ছে। সালার ফজরের সময় রুমে এলো। তার দিকে এক পলক তাকালো না। কাপড় পাল্টে নামাজের জন্য বেরিয়ে গেল। সেখান থেকে সবসময়ের মতো জিম ও জগিংয়ের পর অফিসে যাওয়ার একটু আগে বাসায় ফিরল। ইমামাকে তখন ডাকলো না। ইমামা বের করা কাপড় না নিয়ে নিজে কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ইমামা খানিক মনক্ষুণ্ণ হয়ে রান্নাঘরে নাস্তা তৈরি করতে লাগলো। সালার রেডি হয়ে লাউঞ্জে এলো, কিন্তু নাস্তা টেবিলে না গিয়ে স্টাডি রুমে চলে গেল। ইমামা জানে সে এখন তার ল্যাপটপ নিতে ওখানে গিয়েছে, কিন্তু এটা তো সে নাস্তার পর করে। আজ আগেই নেওয়ার অর্থ হলো, সালার নাস্তা রেডি করে রেখেছি আমি। স্টাডি রুম থেকে বের হতেই ইমামা তাকে বলল, তাহলে জালালকে ডাকো। সে কথা বলল না, বরং তাকে চাবুক মারল। লজ্জায় তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সালার এক মুহূর্ত না দাঁড়িয়ে অ্যাপার্টমেন্টের দরজা খুলে বেরিয়ে গেল। ইমামা বুঝতে পারল না কতক্ষণ সে ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে রইল। সালারের কথাটি তার অস্তিত্বের চারপাশে কাঁটা তারের মতো বেষ্টন করে রইল। সারাদিন সে কিছু খেতে পারল না। পুনরায় সালারকে কল করলো, কিন্তু কল রিসিভ হলো না। এটাই ভয় ছিল তার। মেসেজ করে তার কাছে ক্ষমা চাইল। সে মেসেজের কোনো উত্তর করলো না। সালার প্রতিদিন সন্ধ্যা 7টায় বাসায় চলে আসে। যদি কখনো দেরিতে ফিরতে হয় তাহলে সে তাকে জানিয়ে দেয়, কিন্তু আজ সে রাত প্রায় 10টায় ফিরল। আজ অনেক দেরি হয়ে গিয়েছে। দরজা খুলে ইমামা জিজ্ঞেস করলো। সালার কোনো উত্তর করল না। ইমামা দাঁড়িয়ে তাকে দেখতে থাকলো। লাউঞ্জে রিমোট চেপে টিভি অন করে সে বেডরুমে চলে গেল। এই যেন ইঙ্গিত দিয়ে গেল আবার সে টিভি দেখতে এখানে আসবে। ইমামা বিশ্বাস ছিল সে খাবার খাবে না, তবুও বিষণ্ণ মনে সে খাবার সাজাতে শুরু করলো। সালা 10-15 মিনিট পর কাপড় পাল্টে লঞ্চে চলে এলো। ফ্রিজ থেকে একটা এনার্জি ড্রিঙ্ক বের করে সোফায় বসে চ্যানেল পাল্টাতে লাগলো। খাবার রেডি। ইমামা তাকে সংবাদ দিল। সে টিভি দেখতে থাকলো। তুমি খাবার খাচ্ছ না কেন? ইমামা সামনে এগোলো। সালার টিভি থেকে চোখ সরিয়ে বলল, এটা আমার ঘর, এখনকার সব জিনিস আমার। খাবার খাওয়া না খাওয়া এটা আমার ব্যাপার, তোমার নয়। তার চোখ থেকে কেবল উপেক্ষাই ঝরে পড়ছে। তোমার অপেক্ষায় আমি এখনও খাবার খাইনি। সে কখনো সে মানুষটির সামনে এমনভাবে মোমের মতো কথা বলার কথা চিন্তাও করেনি। ভালোবাসা নয়, বরং সম্পর্ক তাকে দুর্বল করে রেখেছে। স্টপ দিস বুলশিট। এসব বাজে প্রলাপ বন্ধ করো। সালা চ্যানেল পরিবর্তন করতে করতে অদ্ভুত ভঙ্গিতে হাসল। আমি তোমার কাছে নির্বোধ, কিন্তু মানুষ হিসেবে আমি নির্বোধ নই। সালার, তুমি যা ভাবছ এমন কিছুই নয়।
ইমামা তার সামনের সোফায় বসে পড়ল। ঠিক বলেছ তুমি, আমি তোমাকে যা মনে করেছি তা সত্যিই ভুল। ইমামার গলায় পুনরায় গিট পড়তে শুরু করলো। আমার কথাগুলো তো একটু শোনো, সে ধরা গলায় বলল। ইমামা, আজ আমার সামনে কান্নাকাটি করো না। তুমি আমাকে ব্যবহার করেছো, আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ। নাও, কিন্তু ইমোশনালি ব্ল্যাকমেল আমাকে করো না। সালার তার চোখে অশ্রু দেখে প্রচণ্ড জ্বলে উঠল। ঠিক আছে, তুমি কথা শুনতে চাচ্ছ না, শোনো না, কিন্তু মাফ করে দাও আমাকে। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়েছে। তার সাথে আমার দেখা করা উচিত হয়নি, ইমামা কাঁপা কাঁপা গলায় বলল। পৃথিবীর সবচেয়ে জটিল কাজ হলো না করা অপরাধের জন্য ক্ষমা চাওয়া। ইমামা এখন তা উপলব্ধি হচ্ছে। এভাবে দেখা না করে তাকে বিয়ে করে নিলেই তো পারতে। সালার তার কথা থামিয়ে বলল। সালার, সে বিবাহিত। ইমামা কথা সম্পূর্ণ করতে পারল না, তার অশ্রু ঝরতে লাগলো। তার অসম্পূর্ণ কথায় সালার আরও জ্বলে উঠল। সে বিবাহিত বলে তোমার অনেক দুঃখ, তাই না? তাহলে তাকে বলো তোমাকে দ্বিতীয় বিয়ে করে নিক, অথবা স্ত্রীকে তালাক দিয়ে ফেলুক। কিন্তু তার এমন করার কি দরকার? সে তো তোমাকে এমনিই পাচ্ছে। ইমামা নিঃশ্বাস নিতে পারল না। তার মুখ থেকে অন্তত এই কথা শোনার প্রত্যাশা ছিল না। কি উদ্দেশ্য তোমার? ইমামা অবিশ্বাস্যভাবে বলল। তুমি যে উদ্দেশ্যে বের করতে চাও করে নাও। সালার সামনে টেবিলে এনার্জি ড্রিঙ্কের বোতল ও রিমোট দুটোই রাখতে রাখতে বলল। আমার চরিত্র নিয়ে কথা বলছো তুমি? ইমামা চেহারা লাল হতে লাগলো। চরিত্র আছে তোমার? সে তার চোখে চোখ রেখে বলল। চরিত্র ছিল বলেই তো আমাকে বিয়ে করেছো। তার কান্না ভেজা গলার কারণে নিজেরই বিরক্ত লাগছে। বিয়ে নয়, ভুল করেছি, অ্যান্ড আই রিগ্রেট ইট। তাই আমি আফসোসও করছি। ইমামা তার মুখের দিকে তাকিয়ে রয়ে গেল। নীরবতা এক দীর্ঘশ্বাস বিরতি এলো। তারপর সে গলায় জমাট কান্না গিলতে গিলতে বলল। আমার পরিবার থাকলে আমি তোমার থেকে আর এমন একটা কথাও শুনতাম না। কিন্তু এখন আর কিছু বলো না, নয়তো আমি তোমার ঘর ছেড়ে চলে যাব। প্রত্যুত্তরে সালার টেবিল থেকে ফোন উঠিয়ে ফুরকানকে কল করলো। তোমার ড্রাইভার ঘুমিয়ে পড়েনি তো? না, অপর পাশ থেকে ফুরকান বলল। তোমার প্রয়োজন? হ্যাঁ। আচ্ছা, আমি তাকে বলছি। সালার কল কেটে দিল। ড্রাইভার তোমাকে নামিয়ে দিয়ে আসবে, তুমি প্যাকিং করে যেতে পারো। কিন্তু আমাকে কখনো এই ধমকি দিও না তুমি ঘর ছেড়ে চলে যাবে। আমার ঘরে বসে যা করছো তুমি, তার চেয়ে ভালো তুমি এখান থেকে চলে যাও। বলি সে উঠে বেডরুমে চলে গেল। ইমামা মূর্তির সেখানেই বসে রইল। সে তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করেনি, কিন্তু ইমামা এমনটাই অনুভব করছে। কয়েক মিনিট সে ওখানেই বসে রইল। তারপর হুট করে উঠে অ্যাপার্টমেন্ট থেকে বাইরে চলে এলো। লিফটে চড়ে অন্যের আঁচলে চোখ ও মুখ মোছার চেষ্টা করলো। সে এখন ভেজা চোখে মুছে ড্রাইভারের প্রশ্ন থেকে বাঁচতে চাচ্ছে। আমাকে সায়দা আমার ওখানে নিয়ে যাও। ইমামা নিচে যেতে যেতে ড্রাইভারের গাড়ি বের করে ফেলেছে। সে গাড়ির পেছনের সিটে বসতে বসতে ড্রাইভারকে বলল। রাতের সোয়া 11টায় গাড়ির পেছনের সিটে বসে সে পুনরায় রাস্তা জুড়ে অশ্রু ঝরতে থাকলো। জীবনে কখনো এমন অপমান বোধ করেনি সে। আর এখন আবারও বাবা মায়ের কথা প্রচণ্ড মনে পড়তে লাগলো। সায়দা আম্মা ঘুম থেকে উঠে দরজা খুললেন। ইমামাকে দেখে তিনি প্রচণ্ড চিন্তায় পড়ে গেলেন, কিন্তু তার চেয়ে বেশি চিন্তিত হলেন ভেতরে গিয়ে ইমামার হাওমাও কান্না দেখে। সালার ঘর থেকে বের করে দিয়েছে? সায়দা আম্মা শুনে চেতনা শূন্য হয়ে গেলেন। এর কারণ কি? এর কারণ তো সে সায়দা আম্মাকে কাউকেই বলতে পারবে না। ভাইজানকে কল দাও, আমি ওনার সাথে কথা বলছি। এভাবে কিভাবে ঘর থেকে বের করে দিতে পারে সে? সায়দা আম্মার রাগ হতে লাগলো। ওনার পীড়াপিড়ি সত্ত্বেও সে এত রাতে ডাক্তার সিফতে আলীকে কল করলো না। এই বিপদ সে তার জন্য সবার ঘুম নষ্ট করতে যাচ্ছে না। সে নিজেও গত রাতে ঘুমায়নি, আর এখন এভাবে কাঁদতে কাঁদতে তার মাথা ব্যথায় চিনচিন করছে। আজও এমনই হলো। অবশেষে ফজরের পর সে ঘুমানোর জন্য শুয়ে পড়ল। বহু কষ্টে ঘুম এলো, কিন্তু এলো। পুনরায় যখন তার চোখ খুলল তখন ঠিক দুপুর। চোখ খুলতেই এই সব কিছু তার কাছে ভয়ঙ্কর স্বপ্নের মতো মনে হলো। সালার কোনো কল তো করেনি। সে সায়দা আম্মার রুমে এসে জিজ্ঞেস করলো। না, তুমি গোসল করে আসো, আমি খাবার রেডি করছি, তারপর ভাই সাহেবের কাছে যাব।
সায়দা আম্মা বলেই রুম থেকে বেরিয়ে গেলেন। জানানি ইমামা কেন যেন মনে হচ্ছে সালার এখন হয়তো আফসোস করছে। হয়তো সে চলে আসার পর তার উপলব্ধি হয়েছে সে বাড়াবাড়ি করে ফেলেছে। রাগ থামার জন্য 12 ঘন্টায় যথেষ্ট। যদি সে এসব রাগের বশে করে থাকে তাহলে, আর জেদের বশে করে থাকলে? বিষণ্ণ মনে সে গোসল করল। গোসল করে সায়দা আমার বাড়িতে তার পুরনো কাপড় থেকে এক জোড়া কাপড় বের করে নিল। গত 1 মাস ধরে সে এত মূল্যবান কাপড় পরে অভ্যস্ত হয়ে গিয়েছে যে নিজের গায়ে এই কাপড়টি দেখে এখন তার নিজেরই অদ্ভুত লাগে। এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে তার, কিন্তু 2 লকমা খেতেই তার ক্ষুধা মরে গেল। সায়দা আম্মা জোর করে তাকে খাওয়ালেন। তারা খাওয়া শেষ করে ডাক্তার সিফতে আলীর ওখানে যেতে চাচ্ছেন, কিন্তু ইমামা ডাক্তার সিফতে আলীর অফিসের ফোনে এসব কথা বলে ওনাকে দুশ্চিন্তায় ফেলতে চাচ্ছে না। সালার সপ্তাহে 2 দিন রাতে ডাক্তার সিফতে আলীর ওখানে যায়, আর আজকেও তার যাওয়ার তারিখ। ইমামা চাচ্ছে ওনাকে যা কিছু বলার এবার সালারই বলবে। শুধু শুধু সে বলে লজ্জায় পড়তে চাচ্ছে না, কিন্তু সায়দা আম্মা এতে সম্মত হলেন না। তিনি জোরাজোরি করে ইমামাকে নিয়ে ডাক্তার সাহেবের বাসায় চলে এলেন। কুলসুম আন্টি সব কিছু শুনে সায়দা আম্মার মতো অনুভূতি শূন্য হয়ে গেলেন। ডাক্তার সাহেব এখনও অফিস থেকে ফেরেননি। কিন্তু বেটা, ঝগড়া কী নিয়ে হয়েছে? ইমামার কাছে এই একটি প্রশ্নের কোনো উত্তর নেই। সায়দা আম্মা ও কুলসুম আন্টি বহুবার জিজ্ঞেস করেও কিছু বের করতে পারলেন না। ইমামার মনে হলো তার নিয়তি স্বচ্ছ হওয়া সত্ত্বেও এই প্রশ্নের উত্তর না দেওয়া তাকে অপরাধী করে তুলছে। সে যদি সায়দা আম্মা ও কুলসুম আন্টিকে বলে দেয় যে সে তার এক পুরনো বন্ধুর সাথে লাঞ্চে গিয়েছিল কিংবা পুরনো ক্লাসমেটের সঙ্গে ছিল, তাহলে কোনোটিকেই তারা ভালো চোখে দেখবে না। এসব কিছু সে ডাক্তার সাহেবকে বলতে পারবে না। অবশেষে ডাক্তার সাহেব বাসায় ফিরে ইমামাকে এভাবে দেখে চিন্তিত হয়ে পড়লেন। আমার চরিত্র নিয়ে তার সন্দেহ। ডাক্তার সাহেবের বারবার প্রশ্ন করায় মাথা নিচু করে সে এতটুকু বলল। উনি যেন একটা ধাক্কা খেলেন। সায়দা আম্মা এবং কুলসুম আন্টিও কিছু বলতে পারলেন না। তারপর ডাক্তার সাহেব আর তাকে কোনো প্রশ্ন করলেন না। সে রাতে এলে তার সাথে আমি কথা বলবো, চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে সব কিছু। তিনি ইমামাকে সান্ত্বনা দিলেন। আমি তার সাথে থাকতে চাই না, প্রয়োজনে চাকরি নেব, তবুও আমি এখন আর তার ঘরে যাব না। ডাক্তার সিফতে আলী তার কথার উত্তরে কিছু বললেন না। তিনি যেন এখনও হতভম্ব হয়ে আছেন। সালাদ সিকান্দার সম্পর্কে ওনার ধারণা যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন এসব হয়তো ভুল বুঝাবুঝির কারণে হয়েছে, আর নয়তো সালার এই মেয়েকে মাঝ রাতে এমন অপবাদ এভাবে খালি হাতে বের করে দিত না। যে মেয়েটিকে তিনি নিজের মেয়ে বলে পরিচয় দেন, তাকে আজ রাতে ফুরকান একা এলো, সালার এলো না। আলোচনার পর ডাক্তার সাহেব ফুরকানকে ডেকে নিলেন। সালারের ব্যাপারে জিজ্ঞেস করতে সে নিশ্চিন্তভাবে বলল সে একটু ব্যস্ত, তাই আসতে পারেনি। সে কি আপনাকে বলেছে যে ইমামাকে সে ঘর থেকে বের করে দিয়েছে? ফুরকান কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না। ইমামাকে? সে অবিশ্বাস্যভাবে বলল, আপনার ড্রাইভারের মাধ্যমে সায়দা আমার ওখানে পাঠিয়ে দিয়েছিল। ফুরকানের এখন গত রাতে সালারের কলের কথা মনে পড়ল। আমার বিশ্বাস হচ্ছে না, কিভাবে? মানে? ফুরকানের মাথা সত্যিই ঘুরে গিয়েছে। সালার ইমামার জন্য যেভাবে যান হাতে নিয়ে ঘোরে, অন্তত তার জন্য এই কথা মানা অসম্ভব। সে তাকে ঘর থেকে বের করে দিবে, আর সেটাও এভাবে মাঝরাতে। গতকাল জিমে সালারকে তার অনেক চুপচাপ মনে হয়েছিল। আজ জিমে আসেনি, কিন্তু তার জল্পনা কল্পনাতেও ছিল না ওই নীরবতার কোনো সম্পর্ক ইমামার সাথে হতে পারে। আমি তাকে এখনই ফোন করছি, আমার তো কিছুই বুঝে আসছে না। ফুরকান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সালারকে কল করলো। সালারের ফোন বন্ধ। সে পুনরায় তার বাসায় নম্বরে চেষ্টা করলো, কিন্তু কেউ ফোন তুলল না। সে খানিক অস্থির হয়ে ডাক্তার সাহেবের দিকে তাকালো। ফোন রিসিভ করছে না, সেলফোন বন্ধ। আমি বাসায় গিয়ে তার সাথে কথা বলছি। ইমামাকে আপনি আমার সাথে পাঠিয়ে দিন। ফুরকান সত্যি চিন্তিত হয়ে পড়েছে। না, ইমামা আপনার সাথে যাবে না। সে বের করে দিয়েছে, ক্ষমা চেয়ে সেই নিয়ে এসে যাবে। ডাক্তার সিফতে আলী প্রচণ্ড অখণ্ড গলায় বললেন, আপনি গিয়ে তাকে আমার সংবাদ পৌঁছে দিন। ফুরকান ইতিপূর্বে ডাক্তার সিফতে আলীকে কখনো এতটা গম্ভীর দেখেনি। সালার
একাধিকবার কলিং বেলের শব্দে উপেক্ষা করার চেষ্টা করলো, কিন্তু তারপর সে বুঝতে পারলো ফুরকান দেখা না করে যাবে না। আর সে কেন এত জোর দিয়ে দেখা করতে চাচ্ছে সেটাও সে জানে। সে গিয়ে দরজা খুলল, তারপর দরজা খোলা রেখেই ভেতরে চলে এলো। তুমি ইমামাকে ঘর থেকে বের করে দিয়েছো? ফুরকান দরজা বন্ধ করে তার পেছনে পেছনে ভেতরে আসতে আসতে বলল, আমি বের করিনি, সে নিজেই ঘর ছেড়ে চলে গিয়েছে। সালার পেছনে না তাকিয়ে স্টাডি রুমে যেতে যেতে বলল, আমার সাথে মিথ্যে বলো না, তুমি নিজেই আমাকে ড্রাইভার পাঠানোর জন্য বলেছিলে। ফুরকানও তার পেছনে পেছনে স্টাডি রুমে চলে এলো। হ্যাঁ বলেছিলাম, কারণ সে আমাকে ঘর ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিল, তাই আমি বলেছি। ঠিক আছে, তুমি কাল যেতে চাও তো আজই চলে যাও, কিন্তু আমি তাকে বের করিনি। সালা তার মুখের দিকে তাকিয়ে প্রতিক্রিয়াহীন চেহারায় বলল, স্ত্রীরা ঘর ছেড়ে যাওয়ার হুমকি দেয়ই, তার মানে এই নয় যে তাদেরকে এভাবে ঘর থেকে বের করে দিবে। ফুরকান বিছানায় বসতে বসতে বলল, দেয় হয়তো, বাট শি ডেয়ার নট ডু দ্যাট টু মি। কিন্তু আমার সাথে এমনটা করার সাহস পায় না। সে ফুরকানের কথা খণ্ডন করে বলল, তুমি জানো এ নিয়ে ডাক্তার সাহেব কতটা দুশ্চিন্তা করছেন? এটা আমার আর তার সমস্যা, ডাক্তার সাহেবের মাঝখানে কেন নিয়ে এসেছো? সালার উত্তেজিত হয়ে পড়ল। ইমামা না চাইলে ডাক্তার সাহেবও জানতে পারতেন না। তার যদি ঘর ছেড়ে চলে যাওয়ার মতো এতটা সাহস থাকে, তাহলে মুখ বন্ধ রাখার মতো সহ্য শক্তি থাকার কথা। তোমার কি হয়েছে? কিছু না। কী নিয়ে ঝগড়া হয়েছে তোমাদের? ব্যাস হয়েছে একটা বিষয়। সালার অত্যন্ত কারণ বলার ইচ্ছা পোষণ করছে না। ফুরকান আধা ঘন্টার প্রশ্ন উত্তর পর্ব ও বিতর্ক সত্ত্বেও তার কাছে থেকে ঝগড়ার কারণ জানতে পারিনি। তারপর যেন সমর্পণ করতে করতে বলল, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন তুমি তাকে নিয়ে আসো। এটা আমি করব না, আমি তাকে বের করিনি, তাই নিয়েও আসতে পারবো না। সে নিচে আসতে চাইলে আসুক, স্যার দ্ব্যর্থহীনভাবে বলল। আর ডাক্তার সাহেব এসব হতে দেবেন না। সে নিজের ইচ্ছায় গিয়েছে নাকি তুমি বের করে দিয়েছো, এসব তিনি শুনবেন না। ডাক্তার সাহেবের পয়গাম এটাই যে তুমি গিয়ে মাফ চেয়ে তাকে নিয়ে আসো। সালা চুপ রইল। আমার সাথে চলো, এখনই তাকে নিয়ে আসবে। আমি যাব না। ডাক্তার সাহেবের সাথে আমি নিজেই কথা বলে নিব। এখনই কথা বলো। আমি এখন কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি সে ওখানে কিছুদিন থাকুক, এটা তার জন্য ভালো হবে। ফুরকান পরবর্তী 2 ঘন্টা ওখানে বসে বসে তাকে বোঝাতে থাকলো, কিন্তু সে তার অস্বীকারকে স্বীকারে পরিণত করতে পারল না। অবশেষে ফুরকান প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল। ফুরকানের অসন্তুষ্ট সালারের দুশ্চিন্তার নতুন সংযুক্তি ঘটল। ফুরকানকে সে ভুল কিছু বলেনি। সত্যি ইমামাকে ঘর থেকে বের করে দেওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না, আর না আছে। ইমামা তাকে হুমকি দেওয়ার চেষ্টা করছিল। সালারের কল্পনাতেও ছিল না ইমামা সত্যি উঠে চলে যাবে। তার এভাবে চলে যাওয়া সালারের প্রতি সংযুক্তি ঘটেছে। বিয়ের পর এই প্রথম সে জেদ করেছে। এই যে ঠিক ছিল নাকি ভুল, একজন পুরুষ হিসেবে এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে অনেক হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু এখনও হার মানতে প্রস্তুত নয়। ডাক্তার সিফতে আলী 4 দিন ধরে তার অপেক্ষা করছেন, কিন্তু সে গেল না, আর না কোনো ফোন করলো। উনি নিজে তাকে ফোন করলে এটা লজ্জাকর দেখায়। তবে উনি প্রত্যাশা করেছিলেন সালার তাকে অন্তত এতটুকু সম্মান অবশ্যই করে যে তার পয়গাম পেয়ে নিশ্চয়ই সে আসবে। কিন্তু তার পরিপূর্ণ নির্মমতা যেন ওনাকে মানসিক বিপর্যয়ে ফেলে দিল। সেদিন থেকে ইমামা ওনার বাসাতেই থাকছে। উনি এটাও ভালো মনে করলেন যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ইমামা এখানেই থাকবে। এদিকে ফুরকান ডাক্তার সিফতে আলী ও সালারের অ্যাপার্টমেন্টের মাঝখানে পড়ে একদম হতবুদ্ধি হয়ে পড়ল। সে প্রতিদিন ডাক্তার সাহেবের কাছে আসে, এটা যেন সালারের পক্ষ থেকে তার লজ্জা প্রকাশের একটি চেষ্টা। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি মানসিক বিপর্যয় ঘটেছে ইমামার। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার প্রতি সালার এমন ব্যবহার করতে পারে। বাসায় এসে ডাক্তার সাহেব ও কুলসুম আন্টির দুশ্চিন্তা দেখে নিজেকে আরও বেশি অপরাধী অনুভব করছে। ফলে এই মানসিক টানাপোড়েনে সে জ্বরে ভুগতে লাগলো। চতুর্থ দিন ডাক্তার সাহেব সালারকে কল করলেন। তখন সে অফিসে। ডাক্তার সাহেবের নম্বর দেখে সে কিছুক্ষণ নড়তে পারলেন না। এটা এমন এক কল যা থেকে সে মুক্তি পেতে চাচ্ছে, আবার যেটা উপেক্ষা করার সাহস তার নেই। সালাম কালামের পর ডাক্তার সিফতে আলী কোনো ভূমিকা ছাড়াই তাকে বলেন,
আপনি যদি সন্ধ্যায় আমার দিকে আসতে পারেন তাহলে ঠিক আছে, আর নয়তো আমিই চলে আসব। বিষয়টা যদি সমাধান করা যায় তাহলে করে নিব, আর নয়তো শেষ করে দিব। ওনার কথায় কোনো অস্পষ্টতা রইল না তার। আমি চলে আসব, মেহেরবানি হবে আপনার। উনি অতিরিক্ত কোনো কথা না বলে সালাম দিয়ে ফোন রেখে দিলেন। সালার ফোন হাতে নিয়ে বসে রইল। সালার ডাক্তার সিফতি আলীর এই ভঙ্গিমা তার কাছে নতুন, কিন্তু অপ্রত্যাশিত নয়। অপ্রত্যাশিত ছিল যে বাক্যটি, যেটা তিনি শেষে বলেছেন। বিষয় শেষ করার উপলক্ষে পর্যন্ত কিভাবে চলে গেল তার কাছে এটি নিছক একটি ঝগড়া। এই প্রথম সালারের পেটে মোচড় পড়ল।